আমরা এই মুহূর্তে আসলে সুইজারল্যান্ডের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে সিনিয়র ভাই আমাদের, অর্থাৎ সুইজারল্যান্ডের সিনিয়রদের মধ্যে একজন, যিনি 1965 সালে বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে আসেন। বাংলাদেশ থেকে আসেন অনেকটা হাঁটা পথে, আস্তে আস্তে উনি অস্ট্রিয়াতে আসেন। অস্ট্রিয়া আসার পরে ওইখান থেকে ভিসা নিয়ে সুইজারল্যান্ডে আসেন। এই তার প্রবাস জীবন শুরু, এবং আজকে 38 বছর সুইজারল্যান্ডের ইউনাইটেড ব্যাংক অফ সুইজারল্যান্ডের চাকরি শেষে অবসর জীবন যাপন করছেন। ইউনিয়ন ব্যাংক, হ্যাঁ স্যার, ইউনিয়ন ব্যাংক অফ সুইজারল্যান্ডে সেখানে চাকরি শেষে এখন অবসর জীবন যাপন করছেন। আমরা জাস্ট একটু কথা বলবো আমাদের শরীফ ভাইয়ের সাথে, অনেক আমাদের সিনিয়র ভাই শরীফ ভাই, আপনাকে প্রথম সালাম জানাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আসলে আপনারা মানে একটু আগেই বলে দিচ্ছি যে আপনি আসলে 1965 সালে আমি ব্যানে আসছেন। আমাদের যদি বলেন যে আসলে 65 সালে কিভাবে আপনি আসছিলেন? আমি অস্ট্রিয়ার থেকে এখানে আসছিলাম। জি, বাংলাদেশ থেকে কিভাবে রওনা দিলেন এবং কেন আপনি রওনা দিলেন যে আপনি এখানে আসবেন? আমার এখানে আসার প্ল্যান ছিল না, আমার প্ল্যান ছিল ইংল্যান্ড যাওয়ার। জি। এবং ইংল্যান্ড থেকে আমার প্ল্যান ছিল জাহাজে আমি আমেরিকা যাব। জি। কারণ আমি বাংলাদেশ থেকেই জানতাম ইংল্যান্ড পোর্টসমাউথ, হ্যাঁ, ওখানে প্রচুর জাহাজ নিউ ইয়র্ক যায়। ওই জাহাজে কোনো কাজ নিয়ে আমি আর কি যাইতে চেয়েছিলাম। আচ্ছা। আমেরিকাতে আমার পয়সা ছিল না নিজস্ব, এই প্ল্যান ছিল আমার। কিন্তু আমি ব্যানে এসে তারপরে আর আমি আর কোথাও যাইনি। পরে এখানেই দেখলেন যে এখানেই আপনার স্বর্গরাজ্য, এখানেই আমার আমার জীবন এখানেই তো কাটাই দিলাম, ব্যান শহরেই কাটাই দিলাম। আপনি পড়াশোনা করেছেন, বড় হয়েছেন ফরিদপুরে? আমি পড়াশোনা করেছি ফরিদপুরে, জেলা স্কুল, তারপরে রাজেন্দ্র কলেজে। জি। এরপরে আচ্ছা, তখন কি আপনার জাহাজ চলতো না ব্রিটিশ পর্যন্ত, আমাদের ইয়ার থেকে, রেঙ্গুন থেকে, ঢাকা ইয়ার থেকে আমি জানি না, তখন ইয়ে ছিল না। কিন্তু আপনাকে এই বুদ্ধিটা কে দিল, অথবা মাথায় কিভাবে আসলো? আপনি নিজস্বই? তখন তো আর ইন্টারনেট ছিল না, ইয়ে ছিল না, আপনি কিভাবে বুঝলেন যে এইভাবে আসলে দেশের বাইরে এইভাবে ইয়ে করা যায়? আমি জানতাম ম্যাপ দেখেছি, আমি ওয়ার্ল্ড ম্যাপ দেখে তখন এটা আমি জানতাম, গুগল দেখে নিজেই। আমি ঢাকার থেকে করাচি আসি প্লেনে। জি। আমি করাচি পর্যন্ত প্লেনে আসি বাংলাদেশ থেকে, তারপর করাচির থেকে আমি পায়ে হাঁটা পথে এখানে আসি। আচ্ছা, করাচি থেকে তারপরে কিভাবে কোথা থেকে আসলেন? করাচি থেকে আমি গেলাম বেলুচিস্তানে। জি, হেঁটে। আচ্ছা। মরুভূমি, সিন্ধ মরুভূমি, তারপরে বেলুচিস্তানের স্যান্ড ডেজার্ট, তারপরে আমি নুকুন্ডি, মির্জাবা দিয়ে আমি জাহিদানে আসলাম। একা নাকি আপনার সাথে? আমার সাথে কেউ ছিল না, আমি একা। পরে ওই দিক থেকে মানে কোন দেশে আসলেন? জাহিদান হলো ইরানে। জি। ইরানের প্রথম শহর জাহিদানে আমি আসি। তারপর জাহিদান থেকে মাসাদ থেকে আমি তেহরানে আসি। তেহরানে আমি জুতা বিক্রি করতাম বাজারে। তেহরানে কিন্তু তখন ওরা ঝামেলা করে নাই যে কোথা থেকে এই রঙের একজন মানুষ এখানে? না, আমাকে কোনো ডিসক্রিমিনেট করেনি। আমি কাজ খুঁজছি এবং লোকের
লোকে আমাকে প্রচুর সাহায্য করছে। আমি ইরানিদের খুবই ভালোবাসি। কতদিন ছিলেন ইরানে তাহলে? আমি ইরানে 4 মাস ছিলাম। 4 মাস? 4 মাস। আমরা 4 মাস ছিলেন। এরপরে ইরান থেকে আমি আবার হাঁটা পথে রওনা দিই ইউরোপের দিকে। সরি, আমার পাসপোর্ট ছিল শুধু মিডল ইস্টের জন্যে। আচ্ছা। আমি তেহরানে আমার পাসপোর্ট ইন্টারন্যাশনাল পাসপোর্ট করি। তেহরানে বসে? তেহরানে পাকিস্তান এমবেসি থেকে আমাকে আমার মিডল ইস্টের পাসপোর্টকে ওরা ইন্টারন্যাশনাল পাসপোর্ট করে। আচ্ছা আচ্ছা। সেই পাসপোর্টটা বড় কঠিন। বাংলাদেশে তো পাসপোর্ট করা এত কঠিন ছিল সে সময়। আচ্ছা আচ্ছা। খুবই কঠিন। এখন তো অনেক কষ্ট করতে হয়েছে আমার। এ নিয়ে আমি তেহরান থেকে অস্ট্রিয়াতে আসি। ভিয়েনাতে আমি 4 মাস ছিলাম। ইরান থেকে অস্ট্রিয়াতে আসলেন কি মানে বিমানে? না, হেঁটে হেঁটেই আমি আসি। হেঁটে হেঁটে আসছেন? কতদিন লাগলো? প্রায় 3 মাস। প্রায় 3 মাস। আমি রাস্তায় অনেক যেসব দেশের উপর দিয়ে আমি আসছি সব দেশেই আমি কোনো না কোনো কাজ করছি। আচ্ছা। রেস্টুরেন্ট পরিষ্কার করছি বা কোথাও লোকের। কিন্তু হুট করে গিয়ে একটা জায়গায় থাকা খাওয়া এগুলো কি এইভাবে কিভাবে আসলে এইভাবে ম্যানেজ করতেন? এই সাহসটা কিভাবে নিলেন যে ওখানে গিয়েই আমি কাজ পাবো অথবা থাকতে পারবো অথবা ইয়ে করবো? অনেক সময় আমি খেতেও পাইনি। অনেক সময় 2-3 দিন আমি অভুক্ত ছিলাম। এরকম দিনও আমার গেছে। এনিওয়ে, আচ্ছা, পরে অস্ট্রিয়া আসলেন। আর এই কারণে কি ইরানের প্রতি আপনার একটা ভালোবাসা ছিল এবং ইরান এম্বাসিতে নিলেন? ইরানের লোকগুলি খুবই ভদ্র। আচ্ছা আচ্ছা। আমার কাছে মনে হয় খুবই ভদ্র। এই কারণে প্রথমে এসে কি ইরান এম্বাসিতে কাজ খুঁজলেন নাকি যে ঠিক আছে এখানে? আমি সব জায়গায় কাজ খুঁজছি, সব দেশেই কিছু না কিছু আমি করছি। আমি বলছি ব্যানে এসে যে ইরান এম্বাসিতে যে আপনি কাজ নিলেন প্রথম, আরো কিভাবে নিলেন? ইরান এম্বাসি একটা বাঙালি ছেলে ছিল তখন। একটা বাঙালি একটা ছেলে ওখানে কাজ করতো। সেই ছেলেটার সাথে আমার রাস্তায় আলাপ হয়। সেই তার ম্যাডামের কাছে আমার নিয়ে যায়। অ্যাম্বাসেডারের স্ত্রী বলে যে ও পাকিস্তানের আমার দেশের লোক, ও কাজ খুঁজছে। তখন অ্যাম্বাসেডারের স্ত্রী আমাকে আশ্রয় দেয়। তখন আমি ইরান এম্বাসিতে কাজ করতাম। আচ্ছা, এই ইউবিএসএস চাকরি করতেন, এক্ষেত্রে আপনার মানে এই অভিজ্ঞতা কি সবচেয়ে বলবার মতো? যে আপনার এখানে কষ্টের কোনো ইয়ে ছিল কিনা? অথবা আমাকে যথেষ্ট সম্মান করতে হতো। আমি ঠিক মতন কাজ করতাম। আমি এডেফাওতে কাজ করতাম, কম্পিউটার ডিপার্টমেন্টে। ওরাও খুশি ছিল। আমি স্পার কাছে করতাম ওদের। আপনারা সেই সময় এসে মানে ব্যাংকের মতো জায়গা দখল করে নিতে পারছেন, কাজ করতে পারছেন। এই জেনারেশন কিন্তু এখন আমরা পারছি না কেন? এ ব্যাপারে আপনার কোনো এখন জীবনটা কঠিন হয়ে গেছে অনেক। ব্যাংক যেরকম আগে ফ্লোরিশ ছিল, বিজনেস ভালো ছিল, ব্যাংকের বিজনেসও অত ভালো না বর্তমানে। কিন্তু তারপর তো সুইস ব্যাংক তো এখনো সারা বিশ্বের সেরা ব্যাংকই। কিন্তু ওদের অবস্থা আগের মতো না বর্তমানে। আগে যেরকম ফ্লোরিশ আগে। 71 নিয়ে বলছিলেন আপনি যে আসলে 71-এ আপনি রেড ক্রস আপনি রেড ক্রসকে আপনারা আসলে হ্যাঁ, আমি বাংলাদেশের স্বাধীনতার সময় আমি ব্যান্ডে জুতা পালিশ করতাম, পয়সা উঠাইতাম বাংলাদেশের জন্য। এখানে একটা
জুতা পালিশ কি মানে ঘুরে ঘুরে করতেন না কেন কোনো জায়গায় একটা বসে? ব্যারন প্লাটস একটা শহরে, এ শহরে যে সেন্টার, ডাউন টাউন আর কি বলে ইংরেজিতে, সেখানে আমি ওই ব্যারন প্লাটসে আমি লোকের জুতা পালিশ করতাম। আর আবার আমার চেনা জানা এদেশের লোক আর কি, ওরা আমরা সাহায্য করতো, আমরা জুতা পালিশ করতাম। আমাদের বাংলাদেশের পয়সা উঠাইতো বাংলাদেশের জন্য। আপনি বলছিলেন তখন প্রায় কয়েক হাজার টাকা, কয়েক হাজার ফ্রাঙ্ক আপনারা তুলছিলেন তখন। 2400 ফ্র্যাঙ্ক আমরা তুলছিলাম ওই সময় মানে বাংলাদেশে সেটা আমরা রেড ক্রসে দিয়েছি। কোনো একটা অর্গানাইজেশন করছিলাম, ওস্ট পাকিস্তান ফ্লুকলিং হেলফে, একটা অর্গানাইজেশন করে সেই অর্গানাইজেশন থ্রুতে আমরা সব কাজ করছিলাম। আমাদের প্রেসিডেন্ট ওই ব্যানারি ছিল একজন, আমি গুটলি কাঙ্গের কাছেতে কাজ করতাম, সেই আমার বস, ওনাকে আমি প্রেসিডেন্ট করছিলাম। আরও কতগুলি এদেশেরই লোক, তারা সবাই, আমি একাই ছিলাম বাংলাদেশের। আমরা অনেক পয়সা উঠাইছি, উঠাই দেশে রেড ক্রসে দিছি। সর্বশেষ দেশে গেলেন কবে? এই কোভিডের আগে, কোভিডের আগে আগে আমি গেছিলাম, আমার ঠিক খেয়াল নেই। তারপরে আর আমি যাইনি দেশে, কারণ আমার বাবা মা কেউ নেই, কার কাছে আমি যাবো? ফরিদপুরে গেছিলেন নাকি? না না, আমাদের দেশ ঢাকা। ঢাকাতে? হ্যাঁ, ঢাকা সদর সাউথ আমার। কিন্তু ফরিদপুরে যান নাই আপনার? সেই ফরিদপুরে যাইনি। সেই জেলা স্কুল আর এখন দেখতে ইচ্ছে করে? জেলা স্কুল, খুব কলেজ দেখতে ইচ্ছে করে? খুব দেখতে ইচ্ছা করে, খুব বেশি মনে পড়ে? খুব বেশি মনে পড়ে। হ্যাঁ, সেই স্কুল জীবনের কোনো ওরকম কোনো ঘটনা আছে স্কুল জীবন অথবা কলেজ জীবনে, মানে ওইরকম কারোর সাথে কোনো সম্পর্ক ছিল? কোনো বন্ধু-বান্ধব ছিল না? কোনো মেয়ের সাথে এই জাতীয় কোনো সম্পর্ক না, ছিল? কোনো যেটা প্রেম যেটাকে আমরা বলি, এই জাতীয় কিছু? না, আমার কোনো প্রেম ছিল না কলেজে কারোর সাথে, ওইরকম কোনো ইয়ে ছিল না। কিন্তু বন্ধু বান্ধবরা আছে? বন্ধু বান্ধবরা আছে, কে যে কোথায় আছে আমি জানি না। আপনি জানেন না? আমি জানি না। আচ্ছা, আমাদের শরীফ ভাই আছেন দেখছি। শরীফ ভাইয়ের সাথে যারা বন্ধু ছিলেন, বিশেষ করে ফরিদপুরে রাজেন্দ্র কলেজ এবং ফরিদপুর জেলা স্কুলে যারা ছিলেন, তারা হয়তো বা এই বয়সে এখনো আপনারা যদি মানে এই অবস্থায় থেকে থাকেন, শরীফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করবো, হয়তো আপনার বন্ধু বান্ধব এই ভিডিও দেখে আপনাকে হয়তো খোঁজ নিতে পারে, যে হ্যাঁ আমি চাই আপনারা আবার সেই সময়ের শিকড় যে মানুষগুলো ছিলেন, বন্ধু বান্ধব ছিলেন, সেই শিকড়টা আপনি জানেন না হয়তো ভাই, এই ভিডিও আপনাকে সেটা খুঁজে দিয়ে বের করতে হয়তো বা মানে সাহায্য করবে আশা করি। আসলে আপনার বয়স কত এখন যদি আমাদের একটু বলেন? আমার জন্ম 1940 সালে। আপনার 1940 সালে, আমার এখন 84 বছর বয়স। এখন 84 বছর বয়স। 85 হবে কিছুদিন, কয়েক মাস পরে আপনার 85 বছর। জানুয়ারিতে আমার জন্ম। এটা সেপ্টেম্বর, আরো 3 মাস, তারপরে আবার 85 বছর হবে। আচ্ছা, অভিনন্দন, আপনার 85 বছরের আগাম অভিনন্দন দিয়ে রাখলাম। শেষ কথা সেটা হচ্ছে আমাদের প্রজন্মের জন্য, এখন তো আপনাদের শুধু আমাদের না, নাতিপতি সবাই দেখতেছেন আশেপাশে, তাই না? এদের জন্য আপনার আসলে ওইরকম কোনো কিছু আছে যে আসলে কি করলে আপনাদের মতো করেই আসলে এইভাবে এই বুকে বাংলাদেশটাকে রেখে আসলে বড় হতে পারবে তারা? জীবনটা বড় কঠিন এখানে। আমার মনে হয় কোনো কাজে যেন কেউ কোনো লজ্জা না করে, সব কাজই সম্মানের। আমি অনেক অড কাজ করেছি জীবনে। আমার ফ্যামিলির অন্য কেউ এরকম পারবে কিনা আমি জানি না। আমি কোনো কাজে কোনোদিন হেলা করিনি বাঁচার জন্যে।
আমি সবসময় মনে করছি কাজ না করলে আমি এক্সিস্টেন্স আমার দুনিয়ায় আমার মানে এখানে বেঁচে থাকতে হলে আমার কাজ করতে হবে। আমি কোনো কাজের কোনো হেলা করিনি, সব কাজই আমি করেছি। মানে আপনি যেমন করেছেন আমাদের আসলে সেটাই করা উচিত, তাই না? সেটাই সবারই তাই সবারই বলি যে তাই করা উচিত। কাজে কোনো লজ্জা না করে, সব কাজই সম্মানের, এই আমি মনে করি। শরীফ ভাই ধন্যবাদ, আপনাকে আর বিরক্ত করব না। আপনি ভালো থাকেন। আপনার 85 বছরের আগাম জন্মদিন, আমরা আগেই আপনাকে শুভেচ্ছা দিচ্ছি। হ্যাঁ, আমরা আশা করছি হয়তোবা আপনাদের এই জন্মদিনটা একটু আরো অন্যরকম পালিত হোক। আর এই জন্মদিন উপলক্ষে আমরা যেটা আশা করব সেটা হচ্ছে যে মানে শরীফ ভাইয়ের যে বন্ধুরা যারা ফরিদপুর অথবা ঢাকাতে যারা আছেন, যারা হয়তো এখন এই চেহারা দেখে ফরিদ ভাইকে হয়তো মানে শরীফ ভাইকে চিনতেও পারেন যারা আর কি, তারা হয়তোবা যোগাযোগ করতে পারেন ফরিদ ভাইয়ের সাথে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।